নিফটি বটম থেকে 12% আপসাইড মুভ দিয়েছে। তাহলে এখন কি মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে? এখন কোন স্টকে তোমার ইনভেস্ট করা ভালো হবে? আমি কিভাবে স্টক সিলেক্ট করি? আমার ওয়াচ লিস্টে কোন কোন স্টকস রয়েছে? আমি এখন কোন কোন ট্রেডে এন্ট্রি নিয়েছি? এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো, যেখানে আমরা ক্লিয়ার করব কিভাবে তুমি স্টক সিলেক্ট করবে, কোন কোন স্টকসে আপকামিং ভালো এন্ট্রি হতে পারে, আর আমি নিজে কোন কোন স্টকে এন্ট্রি নিয়েছি। হাই, আমি প্রতিমা, ট্রেডেক্স গুরুকুলের কো-ফাউন্ডার। আর আমি এই ভিডিওগুলো তৈরি করি এই কারণেই যাতে আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে বাংলা ভাষায় স্টক মার্কেট শেখাতে পারি। তো চলো লেটস স্টার্ট। তো প্রথমেই নিশ্চয়ই দেখতে পাচ্ছ নিফটি 50 চার্ট আমরা খুলে নিয়েছি। দেখো, নিফটি লাস্ট ইয়ার অক্টোবর থেকে এপ্রিল অবধি ডাউন ট্রেন্ডে ছিল। কি হবে, নিফটি প্রপারলি লোয়ার হাই এবং লোয়ার লো বানাতে বানাতে নিচের দিকে যাচ্ছে। কিন্তু এখন যে মার্কেট কন্ডিশন, দেখো এইখানে নিফটির যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সের উপরে নিফটি চলে গেছে এবং শুধু যায়নি, এখানে কত সুন্দর সাস্টেনও করছে ডেলি টাইম ফ্রেমে। তো এই টাইমটাকে আমরা অবভিয়াসলি বলতে পারি যে নিফটি এখন নিজের ট্রেন্ড চেঞ্জ করছে, ডাউন ট্রেন্ড থেকে চেঞ্জ করে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো এখন স্টকে ট্রেড করার জন্য একটা ভালো টাইম হিসেবে তুমি কনসিডার করতে পারো। এইখানে দেখো, নিফটির যে এই রেড কালারের যে রেজিস্ট্যান্স লাইনটা আমরাকে মার্ক করেছি, এর উপরে নিফটি ব্রেকআউট দিয়েছে এবং এখানে অনেক দিনের জন্য সাস্টেনও করেছে। কিন্তু একটা কথা মনে রাখবে, এটার মানে এই না যে তুমি এখন নিজের পুরো টাকা ইনফিউজ করে দেবে মার্কেটে। তুমি ধীরে ধীরে নিজের ক্যাপিটাল লাগাবে এবং মার্কেট যেরকম সিগন্যাল দিচ্ছে ওই হিসাবে ডিসাইড করবে। এখনই মার্কেট রেজিস্ট্যান্স লাইনের উপরে গেছে মানে এই না যে একদিনে মার্কেট পুরো বুলিশ হয়ে যাবে। মার্কেট একদিন, দুদিন বা এক মাসের জন্য কখনো বুলিশ হয় না। মার্কেট একটা লং টার্মের জন্য বুলিশ হয়। তো এখন জাস্ট নিফটি নিজের ট্রেন্ড চেঞ্জ করা শুরু করেছে। তো আমি সাজেস্ট করব এখন অল্প করে ক্যাপিটাল লাগিয়ে তুমি ট্রেড বাই করা স্টার্ট করো এবং আস্তে আস্তে মার্কেটের কন্ডিশন কিরকম হচ্ছে, মার্কেট কি পারফর্ম করছে, সেই হিসাবে তার সিগন্যাল বুঝে তুমি তোমার ক্যাপিটালকে ইনফিউজ করো ধীরে ধীরে। এখানে যদি একটু আগে আমরা যাই, দেখো নিফটিতে 2023-এর এপ্রিল থেকে 2024-এর সেপ্টেম্বর অক্টোবর অবধি নিফটি পুরো আপ ট্রেন্ডে ছিল, পুরো বুল মার্কেট ছিল। এখানে মোটামুটি 1.5 বছর মার্কেট পুরো বুলিশ ছিল। এবার ঠিক সেরকম ভাবে নিফটিতে যদি একটু আগে আমরা যাই, এখানে যে 2020-র যে এই ক্র্যাশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কোভিডের ক্র্যাশ। আর এই কোভিডের ক্র্যাশের পরে দেখো মার্কেট প্রায় তোমার এই এপ্রিল থেকে নেক্সট ইয়ার সেপ্টেম্বর নভেম্বর অবধি পুরো আপ ট্রেন্ডে ছিল। মানে এখানেও মার্কেট 1.5 বছর পুরো টানা আপ ট্রেন্ডে ছিল। তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো 2020-র পরেও হয়েছে, 2023-24-এও, এই টাইমেও প্রায় 1.5 বছরের কাছাকাছি মার্কেট ফুললি আপ ট্রেন্ডে ছিল। তো এটা তুমি বোঝো যে আপ ট্রেন্ড কখনো একদিনের জন্য, এক মাসের জন্য বা 2 মাসের জন্য আসে না। মার্কেট যখন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এখন বুলিশ হচ্ছে, তো তখন তোমার যেটা করণীয়, তুমি তখন অল্প ক্যাপিটাল ইনফিউজ করো, ওয়াটার টেস্ট করো। ধীরে ধীরে মার্কেট যখন তোমাকে কনফার্মেশন দেবে, তখন আস্তে আস্তে তুমি তোমার পুরো ক্যাপিটাল ইনফিউজ করো মার্কেটে। আর এখন যেরকম নিফটি 12% নিচে আসার পর যখন নিজের রেজিস্ট্যান্সকে ব্রেক করছে এবং উপরে সাস্টেন করছে, যেরকম তোমাদেরকে আমি চার্টে দেখালাম, ঠিক সেই কারণে আমিও নিজে নিজে ছোট ছোট পজিশনস বিল্ড করা স্টার্ট করেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি পজিশনস আমি বিল্ড করেছি এবং কি কি স্টক আমার ওয়াচ লিস্টে রয়েছে। এবার প্রথম যে স্টক যেখানে আমি এন্ট্রি নিয়েছি সেটা হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো এখানে আমি দেখো বাজাজ ফিনসার্ভের একটা উইকলি চার্ট খুলে রেখেছি তোমাদেরকে অ্যানালাইসিস বোঝাবো বলে। তো প্রথমেই উইকলি চার্টে দেখো বাজাজ ফিনসার্ভ লাস্ট 3 বছর ধরে মোটামুটি এই দেখো 2021-এর মিডিল থেকে এখনো অবধি একটা জোনের মধ্যেই রয়েছে। আর যদি তুমি প্রপারলি দেখো, এই 3 বছরে বাজাজ ফিনসার্ভ সেরকম কোনো রিটার্নও দেয়নি, একই জায়গাতে রয়েছে। 2021-এর বা 22-এর শুরুতে যেখানে বাজাজ ফিনসার্ভ ছিল, এখনো যদি দেখো ঠিক মোটামুটি কাছাকাছি রয়েছে। তো এই যে উপরের যে লাইনটা, এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা বাজাজ ফিনসার্ভের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। দেখো ফার্স্ট টাইম যখন এই রেজিস্ট্যান্সটাকে বাজাজ ফিনসার্ভ টেস্ট করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে এই সেপ্টেম্বর 2024-এর সেপ্টেম্বরে ও ট্রাই করেছিল এই রেজিস্ট্যান্সটাকে একবার ব্রেক করার। তো ব্রেকআউটও দিয়েছিল, কিন্তু যেটা ফেল করে গেছে। তো উইকলি দেখে এটা নিশ্চয়ই বোঝা গেল যে বাজাজ ফিনসার্ভ 3 বছরের একটা অনেক বড় যে রেজিস্ট্যান্স আছে সেইটাকে আগে একবার ট্রাই করেছিল ব্রেক করা, যেখানে ও ফেল হয়ে গেছিল, কিন্তু এখন আবার ও ব্রেক করে উপরের দিকে মুভ দিয়েছে।
এবার উইকলি টাইম ফ্রেমের পর বাজাজ ফিনসার্ভের যখন তুমি ডেলি টাইম ফ্রেমে আসছো, ডেলি টাইম ফ্রেমে দেখো লাস্ট ইয়ার অক্টোবর থেকে এখনো অবধি যে মার্কেট কন্ডিশন, সেখানে দেখো কি সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে বাজাজ ফিনসার্ভ। আর ঠিক সেখানেই যদি আমরা ট্রেন্ড লাইন দিয়ে দেখি, এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে দেখো নিচে এই যে রেড লাইনটা, এটা হচ্ছে তোমার একটা সাপোর্ট ট্রেন্ড লাইন হিসাবে কাজ করছে, আর উপরে বাজাজ ফিনসার্ভের এটা একটা অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছে। তো এখানে ডিটেলে ভালো করে দেখো কি হয়েছে। ফার্স্ট টাইম এখানে রেজিস্ট্যান্সকে মার্কেট নিচে এসে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে, তো আবার এখানে কি হয়েছে, রেজিস্ট্যান্সের জন্য ও নিচে এসে সেম সাপোর্ট লাইন থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে। শুধু যায়নি, এখানে দেখো ব্রেকআউটও দিয়েছে, ব্রেকআউটও অ্যাটেম্প্ট করেছে, কিন্তু যেটা ফেল হয়েছে। এবার এখানে দেখো ফেল হওয়ার পর প্রথমবার যখন রিটেলার ট্রেডাররা কি দেখছে, যে এখানে একটা রেজিস্ট্যান্স থেকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর এইখানটাতে দেখো কত সুন্দর একটা বড় গ্রিন ক্যান্ডেলের ভলিউমও এসেছে। এই যে গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা দেখছো, এটা কিন্তু বড় প্লেয়ার্সদের ভলিউম না। এই যে গ্রিন ক্যান্ডেলের ভলিউম, এটা হচ্ছে রিটেলার্সদের ভলিউম। এখানে সব রিটেলার্সরা ট্রেড নিয়েছে, সবাই ভাবছে যে ব্রেকআউট হয়েছে, তো সবাই একসাথে ট্রেড নিয়েছে। এবার বড় প্লেয়ার্সরা তারপরে সেল অফ করে দিয়েছে। ঠিক এইখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ব্রেকআউট ট্রেডটা ফেলও হয়েছে এবং রিটেলার্সরা কিভাবে ট্র্যাপড হয়েছে। তো ফার্স্ট টাইম ব্রেকআউট তো ফেল হয়ে গেল, সেকেন্ড টাইম দেখো যখন আবার ও সেম সাপোর্ট, এই ট্রেন্ড লাইন সাপোর্ট ট্রেন্ড লাইনটার কাছে এসে সাপোর্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। তো এই যে ক্যান্ডেলের হাইটাতে এখানে আমি এন্ট্রি নিয়েছি বাজাজ ফিনসার্ভে। ফার্স্টে আমি উইকলি টাইম ফ্রেমে রেখেছি, উইকলি টাইম ফ্রেমে একটা 3 বছরের বড় জোন থেকেও ব্রেকআউট দিচ্ছে। সেকেন্ড আমি ডেলি টাইম ফ্রেমে রেখেছি, ডেলি টাইম ফ্রেমে সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছে। থার্ড আমি এখানে ট্রেন্ড লাইন অ্যানালাইসিসও করেছি। ট্রেন্ড লাইনে আমি কি দেখছি, যে একটা সুন্দর রেজিস্ট্যান্স ছিল, যেটাকে ফার্স্ট টাইম ও ব্রেক করার চেষ্টা করেছিল, কিন্তু যেটা রিটেলার্সদের ট্র্যাপ করানো হয়েছিল। তারপরে ও নিচে গিয়ে এই যে লোয়ার ট্রেন্ড লাইনটা রয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে আবারও উপরে ওঠার চেষ্টা করেছে। এই টাইমে গিয়ে আমি যখন এই ক্যান্ডেলের হাই বানিয়েছি, এখানে গিয়ে আমি বাজাজ ফিনসার্ভে এন্ট্রি করেছি। তো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে আমি কি কি জিনিস দেখেছি এবং কি জন্য আমি বাজাজ ফিনসার্ভে এন্ট্রি করেছি। তো এখানে দেখো আমি কিছু ট্রেড নিয়েছি বাজাজ ফিনসার্ভের, আমি ফিউচার্স ট্রেড নিয়েছিলাম। এটা আমার একটা অ্যাকাউন্ট বাজাজ ব্রোকিং এর। তো এইখানে আমি বাজাজ ফিনসার্ভের ফিউচার এন্ট্রি নিয়েছি, তো এই ট্রেডটা এখনো আমার চলছে। সেম ভাবে আমি এসবিআই কার্ডেরও ফিউচারে একটা ট্রেড নিয়েছি, যেটা আমার এখনো চলছে। তো তোমরা নিশ্চয়ই আমার পজিশনে দেখেছো বাজাজ ফিনসার্ভ, যেটা আমার অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে। সেকেন্ড যেটা ট্রেড ছিল সেটা হচ্ছে এসবিআই কার্ড। তো চলো এসবিআই কার্ডের অ্যানালাইসিস আমরা এবার বুঝে নিই। তো দেখো এসবিআই কার্ডের উইকলি চার্ট আমরা খুলে নিয়েছি। দেখো এসবিআই কার্ড মোটামুটি 2021 থেকে 2025-এর এখনো অবধি ডাউন ট্রেন্ডেই ছিল। 4 বছর ধরে এসবিআই কার্ড দেখো এখানে লোয়ার হাই লোয়ার লো বানাতে বানাতে মোটামুটি সাইড ওয়েজ ডাউন ট্রেন্ড এর মধ্যেই মোটামুটি ছিল। এবং 4 বছর পর ফাইনালি এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক দিয়েছে এসবিআই কার্ড এবং উপরের দিকে যাওয়া শুরু করেছে। তো উইকলি দেখে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এইখানে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, যেটা আমি রেড দিয়ে মার্ক করেছি, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করেছে এবং উপরের দিকে যাওয়া শুরু করেছে। তাহলে উইকলি আমরা অ্যানালাইসিস করে নিলাম। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো ডেলি টাইম ফ্রেম। সব সময় কোনো চার্ট যদি তুমি অ্যানালাইসিস করো, তো প্রথমে ওটার যে হায়ার টাইম ফ্রেম যেটা হবে, সেখানে গিয়ে তুমি দেখে নেবে চার্টের কন্ডিশন কি আছে, চার্টের কি আছে, স্টেজ অ্যানালাইসিস করবে। তারপর সবসময় লোয়ার টাইম ফ্রেমে এসে তোমাকে ডিসিশন নিতে হবে যে চার্টটা অ্যাকচুয়ালি কি পারফর্ম করছে, তুমি অ্যাকচুয়ালি কি। তো তাই জন্য আমরা এসবিআই কার্ডের দেখো ডেলি টাইম ফ্রেমে খুলে নিয়েছি। ডেলি টাইম ফ্রেমেও দেখতে পাচ্ছ একটা কি সুন্দর কাপ প্যাটার্ন দেখতে পাচ্ছ। এই কাপ প্যাটার্নটাও লাস্ট ইয়ার মে জুন থেকে দেখো এখনো অবধি এত বড় বেসের একটা কাপ প্যাটার্ন তৈরি করেছে। আর উপরে এই যে রেড লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কি, এটা অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছে। তো প্রথমে দেখো এই যে রেজিস্ট্যান্স লাইনটা, এইখানে মোটামুটি এপ্রিলের মিডের পর থেকে দেখো একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই ব্রেকআউটটা কি হয়েছে, ফেল হয়ে নিচের দিকে চলে গেছে। কিন্তু এই ব্রেকআউটটা সাকসেসফুল হয়নি, সেম ভাবে এটা ব্রেকআউট ফেল হয়েছে এবং রিটেলার্সরা এখানেও ট্র্যাপ হয়েছে। দেখো ফার্স্ট টাইম যখন এখানে ব্রেকআউট দিচ্ছিল, যখনই ব্রেকআউট দিয়েছে রিটেলার্সরা কি করেছে, রিটেলার্সরা এখানে যেই নিজেরা সব বাই করেছে, তারপরই বড় প্লেয়ার্সরা কি করেছে, নিজেদের সেল অর্ডার প্রেস করে দিয়েছে। তো এইখানে দেখো গ্যাপ ডাউন করে রিটেলার্সরা আবার ট্র্যাপড হয়েছে। তো
তো ফার্স্ট ব্রেকআউট যেটা দিয়েছিল ওটা ফেল করে গেছে। এবার তুমি ডেইলি টাইম ফ্রেমেও একটু যদি চার্টটা জুম করে অ্যানালাইসিস করো, তুমি বুঝতে পারবে এই যে রেড লাইনটা যেটা আগে অ্যাজ আ রেজিস্ট্যান্স কাজ করছিল, এই রেজিস্ট্যান্স লাইনটাকে ও ব্রেকআউট দিয়েছে এবং ব্রেকআউট দেওয়ার পর এই যে রেজিস্ট্যান্স লাইনটাই এটা এখন অ্যাজ আ সাপোর্ট কাজ করছে। আমরা আগের ভিডিওতে নিশ্চয়ই চেঞ্জ ইন পোলারিটি তোমাদেরকে শিখিয়েছিলাম। যদি ভিডিওটা পুরো দেখো তাহলে আই হোপ তুমি বুঝতে পারবে যে এটা কি জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে, পুরো ডিটেল অ্যানালাইসিস ভিডিওতে করা আছে। চাইলে তোমরা পুরোনো ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারো। যখন এই রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে চলে গেছে, তো তারপরে এই যে লাইনটা এটা এখন আর রেজিস্ট্যান্স হিসাবে না, এটা অ্যাজ আ সাপোর্ট তোমার কাজ করছে। ফার্স্ট টাইম ব্রেকআউট দিয়ে নিচে এলো, এবার এই যে লাইনটা একে যখন ও সাপোর্ট নিয়ে আবার ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাই যখন গেছে এখানেই আমরা এন্ট্রি করে দিয়েছি এসবিআই কার্ডে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে এসবিআই কার্ডে আমরা কেন এন্ট্রি নিয়েছি। ফার্স্টে আমরা উইকলি অ্যানালাইসিস করেছি, উইকলিতে গিয়ে দেখেছি 4 বছর ধরে চার্টটা ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজে ছিল, 4 বছর পরে নিজের রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে। তারপরে আমরা গেছি ডেইলি টাইম ফ্রেমে। ডেইলিতে গিয়ে কি দেখেছি, একটা বড় কাপ প্যাটার্ন যেটাকে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউট আমাদের ফেল হয়েছে। তারপর যখন আমরা ডিটেল জুম ইন করে অ্যানালাইসিস করেছি, আমরা কি দেখেছি, এই যে রেজিস্ট্যান্স লাইন যেটা ছিল ওটাকে ব্রেকআউট দিয়ে রেজিস্ট্যান্স লাইনটা এখন সাপোর্ট হয়ে গেছে এবং এই সাপোর্ট লাইন থেকে যখন একটা ক্যান্ডেল বানিয়ে হায়ার হাই বানিয়েছে, তখন ওই ক্যান্ডেলেই আমরা এন্ট্রি করে দিয়েছি। এই বাজাজ ফিনসার্ভ এবং এসবিআই কার্ড, এই দুটো তো গেল ওই ট্রেড যেগুলো আমি অলরেডি এন্ট্রি করে নিয়েছি। তো চলো এখন কিছু স্টকস এরকম দেখাই যেগুলো অলরেডি সেট আপ হচ্ছে, ইন ফিউচার এন্ট্রি দিতে পারে, আমিও হয়তো নিতে পারি, আমার ওয়াচ লিস্টে যেগুলো রয়েছে। তো ফার্স্টেই দেখো চোলামণ্ডলমের ডেইলি টাইম ফ্রেম আমি খুলে নিয়েছি। এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখো কত সুন্দর একটা বিউটিফুল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ। তো ডেইলি টাইম ফ্রেমে একটা ক্লিয়ার কাপ অ্যান্ড হ্যান্ডেল তো আমি দেখতে পাচ্ছি। এবার নেক্সট, এবার এখানেই দেখো, যদি তুমি এই দিকটায় খেয়াল করো, দেখো কি সুন্দর একটা সাপোর্ট ট্রেন্ড লাইনও তৈরি হয়েছে। এবার এই সাপোর্ট ট্রেন্ড লাইন থেকে ফার্স্ট টাইম দেখো উপরে গেছিল, সেকেন্ড টাইমও এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে, তো থার্ড টাইম যখন সেম ভাবে এই সাপোর্ট লাইনের থেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট লাইনটা রয়েছে যেখানে দেখো ছোট দুটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই গ্রিন ক্যান্ডেল দুটোর হাইতে একটা এন্ট্রি হতে পারতো। এখন যদিও এন্ট্রির হালকা উপরেই আছে চোলামণ্ডলম, কেউ চাইলে এখানে এন্ট্রি করতে পারতো। এখনো খুব বেশি উপরে যায়নি, যদি স্টকটা মোটামুটি এই সাপোর্টের কাছাকাছি থাকে, এইখানেই থাকে, তো কেউ চাইলে এখানে এন্ট্রি করতে পারে, এটা ভালো। তো সেকেন্ড যেটা আমার ওয়াচ লিস্টে আছে সেটা হচ্ছে ডমস ইন্ডাস্ট্রিজ, যেটা রিসেন্ট আইপিও স্টক এবং আইপিওতে লঞ্চ হওয়ার পরে মোটামুটি 152% দেখো আপওয়ার্ডস অলরেডি মুভ দিয়ে দিয়েছে এবং 150% আপওয়ার্ডস মুভ দেওয়ার পরে দেখো কত সুন্দর একটা বেস বানাচ্ছে এই স্টকটা। এবং সেম ভাবে যদি একটু জুম ইন করে আমরা দেখি, দেখো একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্নও বানাচ্ছে। নিচে যে গ্রিন লাইনটা তুমি দেখতে পাচ্ছ যেটা অ্যাজ আ লোয়ার সাপোর্ট হিসাবে কাজ করছে, লোয়ার সাপোর্ট ট্রেন্ড লাইন হিসাবে কাজ করছে, তো এইখানে দেখো ফার্স্ট টাইম সাপোর্ট নিয়ে উপরে গেছে, সেকেন্ড টাইম সাপোর্ট নিয়ে উপরে গেছে, থার্ড টাইম আবারও সাপোর্ট লাইনের কাছে সাপোর্ট নিতে এসেছে। যদি থার্ড টাইম আবারও এখানে সাপোর্ট নিয়ে এর একটা হায়ার হাই বানায়, তাহলে এইখানে একটা ভালো এন্ট্রি হতে পারে ডমস ইন্ডাস্ট্রিজে। তো নেক্সট যে স্টক যেটা আমার ওয়াচ লিস্টে আছে সেটা হচ্ছে ভিমতা ল্যাবস। তো এখানে দেখো উপরে আমরা নিফটি 50 চার্ট রেখেছি এবং নিচে ভিমতা ল্যাবের চার্ট রেখেছি যাতে কম্পেয়ার করে তোমাদেরকে বোঝাতে আরো সুবিধা হয়। তো ফার্স্টে দেখো নিফটির চার্টে লাস্ট ইয়ার তোমার অক্টোবর থেকে এখনো অবধি তোমার এপ্রিল অবধি মোটামুটি 70% নিফটি ইন্ডেক্স ডাউন ছিল। সেখানেই ওই টাইমেই তুমি যদি ভিমতা ল্যাবসের চার্ট দেখো, লাস্ট ইয়ার অক্টোবর থেকে এখনো অবধি ওর নিচে তো যায়নি, উল্টো 120% আপওয়ার্ডে মুভ দিয়েছে। তো এখানে নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে নিফটি এত বেশি ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এতটা উইক ছিল, স্টিল ভিমতা ল্যাব এত স্ট্রংলি দাঁড়িয়ে রয়েছে, 120% মুভও দিয়েছে। তো এটা দেখেই আমরা বুঝতে পারছি যে ভিমতা ল্যাব কতটা স্ট্রং এই মার্কেটেও ছিল। তো এটা একটা রিজন যার জন্য ভিমতা ল্যাব আমরা আমাদের ওয়াচ লিস্টে রেখেছি। আর তারপরে দেখো ভিমতা ল্যাব কি সুন্দর একটা বেসও বানাচ্ছে। আর তারপরে ভিমতা ল্যাব দেখো এই আপওয়ার্ডসে 120% মুভ তো এখানেই দিয়েছে। এবার মুভ দেওয়ার পর এত দিন ধরে ভিমতা ল্যাব কত সুন্দর একটা বেসও বানাচ্ছে। এবার একটু যদি ডিটেলে দেখো ভিমতা ল্যাবের ডেইলি টাইম ফ্রেমে,
এই যে জোনটা যেখানে মার্কেট একটা বেস বানাচ্ছে, তো নিচেরটা অবভিয়াসলি অ্যাজ এ সাপোর্ট এবং উপরেরটা অ্যাজ এ রেজিস্ট্যান্স কাজ করছে। আমরা কি জানি, কোনো একটা রেজিস্ট্যান্স লাইনকে যদি 2 বা 3 বারও অলরেডি টেস্ট করে নেয়, 4th বা 5th বার ওই রেজিস্ট্যান্স লাইনটা খুব উইক হয়ে যায়। তখন কি হয়, যখন রেজিস্ট্যান্স লাইনটা অলরেডি 3 থেকে 4 বার টেস্ট হয়ে যায়, ওটা এতটাই উইক হয়ে যায় যে ওটা খুব ইজিলি ব্রেক করে উপরের দিকে যায়। তখন যে ওই রেজিস্ট্যান্স লাইনটা ওটা অ্যাজ আ সাপোর্ট হিসাবে কাজ করে, যেটাকে বলে চেঞ্জ ইন পোলারিটি। তো অলরেডি দেখো 3 বার এই রেজিস্ট্যান্স লাইন থেকে ভিমতালাপ নিচের দিকে রেজিস্ট করে নিচে এসেছে। তো এখন হাই চান্স যে যদি ও এখানে আবার চায় টেস্ট করতে, এটাকে ব্রেকআউট দিয়ে স্ট্রংলি আপসাইডে মুভ দেবে। তো ভিমতালাপটা তোমরা তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো। খুব ভালো একটা স্ট্রং সেটআপ, যেটা মার্কেট এতটা ডাউন থাকা সত্ত্বেও খুব স্ট্রংলি মার্কেটে দাঁড়িয়ে রয়েছে। শুধু দাঁড়িয়েই নেই, 125% মুভও দিয়েছে, এই রেজিস্ট্যান্স লাইনটাকে টেস্ট করে নিয়েছে। তো 4th বার হাই চান্স এই উপরের দিকে ব্রেকআউট দেবে এবং আমরা খুব ভালো একটা মুভ দেখতে পারবো। তো এটা আমার ওয়াচ লিস্টেও রয়েছে, ইন ফিউচার এন্ট্রি দিলে আমি অবশ্যই এন্ট্রি নেব। তো তোমরাও তোমাদের ওয়াচ লিস্টে চাইলেই রাখতে পারো। তাহলে আজকে আমি দেখালাম আমার অলরেডি কোন কোন স্টকে আমি পজিশন বানিয়ে রেখেছি এবং কেন বানিয়েছি তার ডিটেল অ্যানালাইসিস তোমাদেরকে শিখিয়েছি। নিফটি এখন কি কন্ডিশনে আছে, নিফটির কি অ্যানালাইসিস সেটাও তোমাদেরকে বলেছি। এবং আপকামিং কিছু কিছু স্টকস যেগুলো ভালো পারফর্ম করছে, যেগুলো ভালো সেটআপ তৈরি করছে, যেগুলোতে এন্ট্রি হতে পারে, সেগুলো ডিটেলে অ্যানালাইসিস করেছি। আর হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আজকে যেই স্টকের অ্যানালাইসিসগুলো তোমাদেরকে দেখালাম, এগুলো পুরোপুরি তোমাদের লার্নিং এর জন্য আমি দেখিয়েছি, যাতে তোমরা বোঝো যে কিভাবে আমি অ্যানালাইসিস করি আর কিভাবে তোমরাও চাইলে স্টকস অ্যানালাইসিস করতে পারো। এইগুলোকে তোমরা কোনো অ্যাজ আ টিপ হিসাবে নেবে না, এগুলো পুরোপুরি ফর লার্নিং পারপাস। কোনো স্টকে ট্রেড নেওয়ার আগে অবশ্যই সেই স্টকের চার্ট অ্যানালাইসিস করবে, রিস্ক ম্যানেজমেন্ট বুঝবে, মানি ম্যানেজমেন্ট বুঝবে, তারপরই সেই স্টকে তোমরা এন্ট্রি করবে। আর তোমরা কিভাবে পিওর প্রাইস অ্যাকশন বেস করে আমি ট্রেড করি সেটা যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট ভিডিওতে ওর উপর ভিডিও আনার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।